2024 সালের ইউএস ইলেকশনে 295টা ইলেকট্রাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। তার নির্বাচিত হওয়ার পর সবাই চিন্তা করছে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে। এগুলো বোঝার জন্য আগে ট্রাম্পকে নিয়ে আমাদের বিশ্লেষণ করা দরকার। আমেরিকার প্রেসিডেন্টের হাতে আসলে কতটুকু ক্ষমতা থাকে সেটা আরেকটা প্রশ্নের বিষয়, কিন্তু সেটাকে এখন পাশে রেখে আগে দেখি আমরা আগের শাসন আমলে ট্রাম্পের নেতৃত্বের ধরন নিয়ে। আজ কথা বলবো তার পার্সোনালিটি ট্রেইট নিয়ে, যা তার সময়ের সব সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। বিশ্লেষণ করব ডোনাল্ড ট্রাম্পের জটিল ব্যক্তিত্ব এবং নেতৃত্বের ধরন নিয়ে, যিনি আমেরিকার ইতিহাসে অন্যতম বিভাজনমূলক ব্যক্তিত্ব। সমর্থক কিংবা সমালোচক যেই হন না কেন, ট্রাম্পের প্রেসিডেন্সির প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। আমরা ট্রাম্পের নেতৃত্বের বৈশিষ্ট্যগুলোর দিকে তাকাবো, মূল ইভেন্টগুলোকে বিশ্লেষণ করব এবং কিভাবে এগুলো তার সময়কালকে প্রভাবিত করেছে তা বোঝার চেষ্টা করব। ট্রাম্পের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ওভার কনফিডেন্স বা অত্যন্ত আত্মবিশ্বাস। তার দৃঢ় মনোভাব তাকে অনেক সিদ্ধান্তে প্রভাবিত করেছে এবং বর্ডার সিকিউরিটি এবং আন্তর্জাতিক চুক্তির মতো বিষয়গুলোতে ব্যাপক রেকলেসনেস দেখিয়েছেন। ট্রাম্প ইউএস মেক্সিকো সীমান্ত বরাবর একটি বর্ডার ওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় বলে তিনি দাবি করতেন। তিনি আত্মবিশ্বাসের সাথে প্রায়শই বলতেন, "We will build a great wall along the southern border. And Mexico will pay for the wall." সমর্থকরা এই আত্মবিশ্বাসকে অভিবাসন বিষয়ে একটি দৃঢ় অবস্থান হিসেবে দেখেছে এবং যা তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ এবং জাতীয় নিরাপত্তার অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেছে। সমালোচকরা মনে করেন যে তহবিল পুনর্নির্দেশের ফলে আইনি লড়াই এবং ইউএস মেক্সিকো সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তাছাড়া ওয়াল তোলা অভিবাসন সমস্যার কোনো স্থায়ী সমাধান। উইথড্রয়াল ফ্রম দ্য ইরান নিউক্লিয়ার ডিল। ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ইরান নিউক্লিয়ার ডিল থেকে সরে আসেন, যা তিনি ব্যাড ডিল বলে আখ্যা দেন এবং এর বদলে নতুন চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন। সমর্থকরা একে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য সাহসী পদক্ষেপ বলে মনে করে এবং এটি ইরানের উপর চাপ সৃষ্টি করেছে বলে বিশ্বাস করে, যাতে তারা আরও শক্তিশালী ও বিস্তৃত চুক্তির জন্য আলোচনা করতে পারে। কিন্তু সমালোচকদের মতে এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং ইউরোপীয় মিত্রদের সাথে সহযোগিতার সক্ষমতা দুর্বল হয়েছে, যা এই অঞ্চলে প্রচুর পরিমাণে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের ওপেন অ্যান্ড ডিরেক্ট কমিউনিকেশন স্টাইল তার অন্যতম স্বীকৃত বৈশিষ্ট্য হয়ে উঠেছিল, বিশেষ করে সামাজিক মাধ্যমে তার সক্রিয় উপস্থিতির কারণে। মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একমাত্র তারই এ ধরনের অসংযত এবং প্রায়শই উস্কানিমূলক ভাষার ব্যবহার ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। ট্রাম্প তার টুইটার উপস্থিতি ব্যবহার করে জনসাধারণের সাথে সরাসরি যোগাযোগ করতেন এবং প্রচলিত মিডিয়া এড়িয়ে যেতেন। এই প্ল্যাটফর্মে তিনি ঘোষণা দিতেন, মতামত প্রকাশ করতেন এবং প্রায়শই বিরোধীদের আক্রমণ করতেন। উদাহরণস্বরূপ, "Which is why I alone can fix it." যা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে গিয়ে জাতীয় সমস্যাগুলির সমাধানে তার ব্যক্তিগত সক্ষমতার উপর বিশ্বাস প্রদর্শন করেছিল। অন্য এক টুইটে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ব্যাপারে মন্তব্য করেছিলেন, তাকে রকেটম্যান আখ্যা দিয়ে। "Rocket Man is on a suicide mission for himself." এবং বলেছিলেন যুক্তরাষ্ট্রকে হুমকি দিলে তাকে ফায়ার অ্যান্ড ফিউরি লাইক দ্য ওয়ার্ল্ড হ্যাজ নেভার সিন দিয়ে মোকাবিলা করা হবে। "They will be met with fire and fury like the world has never seen." সমর্থকরা এই ভাষাকে সাহসী এবং কঠোর বলে মনে করত, কিন্তু সমালোচকরা বলেছেন এটি একটি পারমাণবিক শক্তি সম্পন্ন জাতির সাথে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি। কোভিড-19 মহামারীর সময় মাস্ক ম্যান্ডেট এবং লকডাউনের বিষয়ে ট্রাম্পের সরাসরি মতামত ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। একটি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, "It's going to disappear one day. It's like a miracle. It will disappear." যেখানে কিছু সমর্থক তার অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জনমনে মনোবল ধরে রাখার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছিল। এমনকি এক পর্যায়ে তিনি কোভিড-19 চিকিৎসায় ইনজেক্টিং ডিসইনফেক্টেন্টস ব্যবহার করার পরামর্শ দেন। Right, and then I see the disinfectant where it knocks it out in a minute. 1 minute, and is there a way we can do something like that by injection inside or যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে ব্যাপক প্রতিবাদ সৃষ্টি করে। বিশেষজ্ঞরা এর ভুল ব্যাখ্যা হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছিলেন। পরে ট্রাম্প বলেছিলেন যে তিনি শাব্দিকভাবে কথাটা বলেননি, তবে এটি তার এরকম রেকলেস কথাবার্তার ঝুঁকি সম্পর্কে আমাদের একটা আইডিয়া দেয়। ট্রাম্পের প্রকাশ্য এবং কঠোর ভাষায় মার্কিন মিত্রদের সমালোচনা, বিশেষ করে ন্যাটো এর প্রতিরক্ষা ব্যয় নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের প্রতি তার রেকলেস মনোভাবের একটি প্রকৃষ্ট উদাহরণ।
ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রয়োজনীয়তা জানিয়ে বলেছিলেন, উই আর পেইং ফার টু মাচ অ্যান্ড দে আর পেইং ফার টু লিটল, এবং ইটস নট ফেয়ার টু দ্য ট্যাক্স পেয়ার্স অফ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড উই আর গোয়িং টু মেক ইট ফেয়ার। In saying that NATO members must finally contribute their fair share and meet their financial obligations. সমর্থকরা একে ফ্রেন্ড নেশনদের প্রতি জাস্টিস হিসেবে দেখেছিল, যেখানে সমালোচকরা মনে করেন এটি দীর্ঘস্থায়ী একটা সম্পর্ককে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচনে জালিয়াতির দাবি। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প প্রমাণ ছাড়াই বারবার দাবি করেছিলেন যে নির্বাচন স্টোলেন হয়েছে। তিনি টুইট করেছিলেন, স্টপ দ্য স্টিল এবং দ্য বিগ লাই ওয়াজ দ্য ইলেকশন ইটসেলফ। এই বক্তব্যগুলির মাধ্যমে তার অনেক সমর্থক নির্বাচন ফলাফল চ্যালেঞ্জ করার আহ্বান হিসেবে প্রতিক্রিয়া দিয়েছিল, যা 6 জানুয়ারির ক্যাপিটাল রায়াটে পরিণত হয়েছিল। এসব সরাসরি মন্তব্য দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি করে এবং রাজনৈতিক বিভাজন এবং নির্বাচনী প্রক্রিয়ার উপর ব্যাপক অবিশ্বাস তৈরি করে। তার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কারিশমা, যা তার একনিষ্ঠ সমর্থকদের সাথে একটি শক্তিশালী কানেকশন গড়ে তোলে। তার প্রচারের মূল স্লোগানই ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এবং তার ইন্ডিপেন্ডেন্ট স্পিচ তাকে একটি বৃহৎ সমর্থক গোষ্ঠীর সাথে কানেক্ট করেছিল, যারা তাকে ফরগটেন ওয়ার্কিং ক্লাস অফ আমেরিকানসদের পক্ষের নেতা বলে মনে করতেন। তার এই কানেকশনকে বড় আকারের র্যালি, সেলফ ব্র্যান্ড আইডেন্টিটি এবং ডিরেক্ট কমিউনিকেশন মেথড দ্বারা চিহ্নিত করা যায়। ট্রাম্পের এই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন স্লোগান তার অ্যাডমিনিস্ট্রেটিভ অবজেক্টিভের সাথে একদম সমার্থক হয়ে ওঠে। তার সমর্থকদের কাছে এটি ছিল মার্কিন মূল্যবোধে ফিরে যাওয়ার এবং ইউএস স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান। সমর্থকরা MAGA টুপি পরতেন এবং র্যালিতে বিপুল সংখ্যায় উপস্থিত হতেন, যেখানে ট্রাম্পের উদ্যমী বক্তৃতাগুলোতে প্রায়ই শোনা যেত, We will make America wealthy again. We will make America strong again. We will make America safe again. And we will make America great again. এই আন্দোলন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল এবং তার সমর্থকদের মাঝে একটি সম্প্রদায়বোধ তৈরি করেছিল, যারা তাকে রাজনৈতিক বাঁধাধরা সিস্টেমের বাইরে থেকে আসা একজন ফ্রেশ নেতা হিসেবে দেখত। অনেক রাজনীতিবিদের মতো সতর্ক ও বাঁধাধরা ভাষা ব্যবহার না করে ট্রাম্প তার র্যালিতে অপ্রতিহত এবং প্রায়শই ইনস্ট্যান্টেনিয়াস মন্তব্য করতেন। একটি র্যালিতে তিনি বলেছেন, I love the poorly educated. যা তার সেই সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ ছিল যারা রাজনৈতিক অভিজাতদের তারা উপেক্ষিত বোধ করতেন। র্যালির পরিবেশ লক হার আপ বা বিল্ড দ্য ওয়াল এর মতো স্লোগানের মাধ্যমে তার অনুসারীদের মধ্যে একতা এবং অভিন্ন লক্ষ্যবোধ জাগিয়ে তুলেছিল। এই পরিবেশ তাকে প্রচলিত মিডিয়া চ্যানেলগুলোকে এড়িয়ে যেতে সরাসরি তার বেস অডিয়েন্সের সাথে কথা বলার সুযোগ করে দিত। তিনি নিজেকে রাজনৈতিকভাবে বহিরাগত হিসেবে আইডেন্টিফাই করতেন। ট্রাম্পের আকর্ষণ আংশিকভাবে তার ব্যবসায়ী হিসাবে পরিচয়ের উপর ভিত্তি করেছিল, যা তাকে একজন ক্যারিয়ার রাজনীতিবিদ হিসেবে নয় বরং জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেছিল। তারা বহিরাগত পরিচয়টাকে এমন ভোটারদের সাথে সংযুক্ত করেছিল যারা ওয়াশিংটনের রাজনৈতিক শ্রেণী সম্পর্কে ছিল হতাশ, এবং তিনি নিজেকে জনগণের মানুষ হিসেবে প্রকাশ করেছিলেন, যিনি ড্রেন দ্য সোয়াম্প করবেন এবং ওয়াশিংটন থেকে দুর্নীতি দূর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরকম অ্যাডমিনিস্ট্রেশনের বিরোধী বক্তব্য অনেক আমেরিকানদের মধ্যে এই অনুভূতি জাগিয়েছিল যে তিনি তাদের স্বার্থের জন্য লড়াই করছেন, রাজনৈতিক এলিটদের নিয়ম মেনে চলছেন না। ট্রাম্পের ক্যারিশমা অনেকটা পোলারাইজিং ছিল। তার সমর্থকদের সাথে যেমন তার গভীর একটা কানেকশন ছিল, তেমনি শক্তিশালী বিরোধিতাও সৃষ্টি হয়েছিল। তার সমর্থকরা তাকে ট্রুথ টেলার হিসেবে দেখতেন, যারা সত্য প্রকাশে দ্বিধা করতেন না। অন্যদিকে সমালোচকরা মনে করতেন তার বক্তৃতা এবং র্যালিগুলো প্রায়ই বিভাজন সৃষ্টি করেছে। উদাহরণস্বরূপ, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় ট্রাম্প নিজেকে আইন এবং শৃঙ্খলা প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন, যার নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া সমর্থকদের কাছে আবেদন করেছিল। তবে অন্যরা তার এই বক্তব্যকে ইনসেনসিটিভ এবং বিভাজনমূলক হিসেবে দেখেছিলেন, বিশেষ করে সংস্কারের চেয়ে পুলিশের প্রয়োজনীয়তায় তার মনোভাব দেখে। ট্রাম্পের ব্র্যান্ডিংয়ের দক্ষতায় তার ক্যারিশম্যাটিক আকর্ষণের কেন্দ্রে ছিল। তার MAGA ব্যবহার, ফেক নিউজের সমালোচনা এবং প্রতিদ্বন্দ্বীদের জন্য বিশেষ নাম যেমন জো বাইডেনকে স্লিপি জো বলা তার প্রচার এবং প্রেসিডেন্সির জন্য একটি স্পষ্ট স্মরণযোগ্য পরিচয় তৈরি করেছিল। তার সমর্থকরা এই শব্দগুলোকে তাদের রাজনৈতিক ভাষার অংশ হিসেবে গ্রহণ করেছিলেন, যা ট্রাম্পের ভাষা এবং ধারণাগুলোকে তার র্যালির বাইরেও গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে
ফেক নিউজ শব্দটি মিডিয়া আউটলেটগুলোকে অবজ্ঞা করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছিল, যা তার প্রশাসনের সমালোচনা করত এবং তার অনুগামীদের মধ্যে অবিশ্বাস তৈরি করত। তাদেরকে তিনি ফেক নিউজ হিসেবে বলতেন। ট্রাম্পের ক্যারিসম্যাটিক কানেকশন তাকে একটি নিবেদিত বেস তৈরি করতে সাহায্য করেছিল, যা তার প্রেসিডেন্সির পুরো সময় ধরে তার প্রতি অনুগত ছিল। তবে এই কানেকশন সমাজে বিভাজনও বাড়িয়েছিল, কারণ সমালোচকরা মনে করতেন তার বক্তব্য প্রায়শই সামাজিক বিভাজনকে উৎসাহিত করেছে এবং রাজনৈতিক আলোচনার নিয়মাবলীকে ভঙ্গ করেছে। ডোনাল্ড ট্রাম্পের আরেকটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল তার আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণ, যা প্রায়শই হঠাৎ নীতিমালা পরিবর্তন কিংবা কর্মী পরিবর্তন কিংবা ছাঁটাই করার মাধ্যমে হতো। ট্রাম্পের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রচলিত প্রোটোকলকে খুব একটা প্রাধান্য দিত না। মধ্যে অন্যতম একটি উদাহরণ হলো বিদেশ নীতির সিদ্ধান্ত। ট্রাম্পের আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণের একটি উল্লেখযোগ্য উদাহরণ 2018 সালে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের অপ্রত্যাশিত ঘোষণা। পরামর্শ ছাড়াই তিনি টুইট করেন, "উই হ্যাভ ডিফিটেড আইসিস ইন সিরিয়া, মাই অনলি রিজন ফর বিং দেয়ার।" এই সিদ্ধান্ত সামরিক কর্মকর্তাদের ও আইন প্রণেতাদের কাছ থেকে তাৎক্ষণিক সমালোচনা পায়। এর ফলে প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস প্রতিবাদে পদত্যাগ করেন, যা এই হঠাৎ সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ পরিণতি হিসেবে নির্দেশ করে। তবে তার সমর্থকরা এই সিদ্ধান্তকে আমেরিকা ফার্স্ট প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে দেখেছিল, যেখানে আমেরিকান স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। ট্রাম্পের প্রেসিডেন্সিতে কর্মী পরিবর্তনের উচ্চ হার ছিল, যা প্রায় তার আবেগপ্রবণ ব্যবস্থাপনার সাথে যুক্ত ছিল। তৎকালীন FBI পরিচালক জেমস কোমি, চিফ অফ স্টাফ ব্রেইন্স প্রিবাস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হঠাৎ করে বরখাস্ত করেছিলেন তিনি। তার সমর্থকরা এটিকে আমলাতন্ত্র কমানোর প্রচেষ্টা হিসাবে দেখলেও সমালোচকরা এই প্রবণতাকে অস্থিতিশীলতা সৃষ্টি এবং কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবেশ তৈরির জন্য দায়ী করত। ট্রাম্পের আবেগপ্রবণ সিদ্ধান্ত উত্তর কোরিয়ার সাথে তার সম্পর্কের ক্ষেত্রেও স্পষ্ট ছিল। তিনি উত্তর কোরিয়াকে হুমকি দেন, আবার হঠাৎ করেই তিনি কিমের সাথে একটি ঐতিহাসিক সম্মেলনে সাক্ষাৎ করেন। পরবর্তী সময়ে ট্রাম্প টুইট করেন, "দেয়ার ইজ নো লঙ্গার এ নিউক্লিয়ার থ্রেট ফ্রম নর্থ কোরিয়া", যা অনেক বিশেষজ্ঞদের কাছে অপ্রত্যাশিত এবং বিপজ্জনক মনে হয়েছে। তার এই বৈঠকগুলোকে কেউ কেউ সাহসী কূটনৈতিক পদক্ষেপ হিসেবে প্রশংসা করলেও অন্যরা এটিকে অপ্রস্তুত এবং ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। ট্রাম্প প্রায়ই টুইটারে বড় নীতি বা সিদ্ধান্ত ঘোষণা করতেন, যা প্রায়শই প্রশাসনের বা মিত্রদের অবহিত না করেই করতেন। একবার তিনি টুইট করে ঘোষণা করেন, "দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট উইল নট অ্যাকসেপ্ট অর অ্যালাউ ট্রান্সজেন্ডার ইন্ডিভিজুয়ালস টু সার্ভ ইন এনি ক্যাপাসিটি ইন US মিলিটারি।" তার সমর্থকরা মনে করেন এটি সামরিক খরচ কমানোর প্রচেষ্টা, তবে সমালোচকরা এটি আবেগপ্রবণ এবং বৈষম্যমূলক হিসেবে দেখেছিলেন। 2018 সালে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপের ট্রাম্পের সিদ্ধান্ত মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর একটি উদ্যোগ ছিল, তবে এর ফলে চীনের সাথে একটি বাণিজ্য যুদ্ধ শুরু হয়, যা মার্কিন অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে এবং কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের সাথে সম্পর্কের অবনতি ঘটায়। ট্রাম্প একবার টুইট করেছিলেন, "ট্রেড ওয়ার্স আর গুড অ্যান্ড ইজি টু উইন।" এটি অবশ্য বলে দিতে হবে না যে এটা তিনি কোনো অর্থনৈতিক পরামর্শ ছাড়াই করেছিলেন। ট্রাম্পের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো তার সেলফিশনেস। ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন, যুক্তি দিয়ে যে এটি আমেরিকান ব্যবসায়ের উপর অন্যায় খরচ চাপিয়েছিল। সমর্থকরা এটাকে একটি বাস্তবসম্মত এবং ব্যবসায়িকভাবে উপকারী পদক্ষেপ হিসেবে দেখেছিলেন, যা মার্কিন অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য নেওয়া হয়েছিল। কিন্তু সমালোচকরা দাবি করেছিলেন যে এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অভাবের ইঙ্গিত, যা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশটিকে আইসোলেট করে ফেলবে। তার সেলফিশনেসের একটি বড় উদাহরণ দেখা যায় ইউক্রেনের সাথে ঘটনা নিয়ে। 2019 সালে ট্রাম্প ইউক্রেনকে সহায়তা প্রদান বন্ধ করার দাবি করেছিলেন, তবে শর্ত ছিল যে ইউক্রেন তার রাজনৈতিক প্রতিপক্ষ জো বাইডেনের পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করবে, যা তার প্রথম অভিশংসনের কারণ হয়ে দাঁড়ায়। সমর্থকরা দাবি করেছিলেন যে তিনি তার অধিকারে ছিলেন যাতে নিশ্চিত করা যায় যে মার্কিন বিদেশি সহায়তা কার্যকরভাবে ব্যবহৃত হবে। কিন্তু সমালোচকরা এটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখেছিলেন এবং ট্রাম্পের ব্যক্তিগত লাভের জন্য পররাষ্ট্রনীতির ব্যবহারকে চিহ্নিত করেছিল, যা বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছিল। ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বৈশিষ্ট্য হলো তার রেজিলিয়েন্স, সমালোচনা সহ্য করার ক্ষমতা, রাজনৈতিক বাধা মোকাবেলা করা এবং দুর্দশার মুখে অবিচল থাকার ক্ষমতা ছিল তার নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। ট্রাম্পের সংকল্প তার মেয়াদকালে একাধিক রাজনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে বারবার টেস্টেড হয়েছিল। ট্রাম্পের রেজিলিয়েন্সের অন্যতম গুরুত্বপূর্ণ টেস্ট ছিল তার দুইটি ইমপিচমেন্ট। প্রথমটি 2019 সালে, যখন তাকে ইউক্রেনকে জো বাইডেনের ছেলের বিরুদ্ধে তদন্ত করতে চাপ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়। এই অভিযোগটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখা হয়। তীব্র সমালোচনা এবং রাজনৈতিক বিভাজনের পরেও ট্রাম্প আপোস করেননি। তিনি এই অভিযোগগুলোকে পার্টির আক্রমণ হিসেবে উড়িয়ে দিয়েছিলেন। উভয় ইমপিচমেন্ট বিচারের সময় ট্রাম্প চাপের মুখেও তার সমর্থকদের পাশে রেখেছিলেন, যা তার রাজনৈতিক রেজিলিয়েন্সকে আরও দৃঢ় করেছে। তিনি উভয়বার সিনেট থেকে খালাস পেয়েছিলেন, যা তার রাজনৈতিক শক্তিকে আরও বৃদ্ধি করেছে।
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে সমালোচিত দিকগুলোর একটি ছিল তার মিডিয়ায় বারংবার মিথ্যাচার এবং বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া। তার সত্যতার সাথে সম্পর্ক প্রায়ই প্রশ্নবিদ্ধ ছিল, কারণ তিনি বারবার এমন বক্তব্য দিয়েছেন যা প্রকৃতপক্ষে ভুল, অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর ছিল। এইসব দাবি অনেক সময় সহজেই ফ্যাক্ট চেকারদের দ্বারা ভুল প্রমাণিত হয়েছে, তবুও তা পুনরায় বারবার বলা হতো। ট্রাম্পের প্রথম মিথ্যাচারগুলির মধ্যে একটি ছিল তার 7 দিনের শপথ অনুষ্ঠান সম্পর্কিত দাবি, যেখানে তিনি বলেছিলেন যে তার ভিড় 2009 সালের প্রেসিডেন্ট ওবামার ভিড়ের চেয়ে অনেক বেশি বড় ছিল। তিনি বলেছিলেন এটা ছিল সবচেয়ে বড় ক্রাউড যারা কখনো একটি শপথ অনুষ্ঠান দেখেছে। এই দাবি ফটোগ্রাফার, মিডিয়া আউটলেট এবং স্কাই থেকে তোলা ছবি দ্বারা ইজিলি ডিবাঙ্ক করা হয়েছিল, যা দেখায় যে ওবামার ভিড় ছিল অনেক বড়। তবুও ট্রাম্প এই মিথ্যাচার বজায় রেখেছিলেন এবং দাবি করেছিলেন যে মিডিয়া তাকে স্টিরিওটাইপ করছে। আর ভোট জালিয়াতি নিয়ে মিথ্যা বলার ঘটনা তো আপনারা অলরেডি জানেন। কোভিড-19 মহামারী চলাকালীন সময়েও ট্রাম্প অনেক বিভ্রান্তিকর বা সরাসরি মিথ্যা বক্তব্য দিয়েছিলেন। ভাইরাসটির তীব্রতা, এর বিস্তার এবং সম্ভাব্য চিকিৎসা নিয়ে তার অনেক এরকম ভুল বক্তব্য রয়েছে। মহামারীর শুরুর দিকে তিনি সংকটকে ছোট করে দেখিয়েছিলেন, দাবি করেছিলেন যে এটি অদৃশ্য হয়ে যাবে এবং এটিকে একটি হোক্স বলে দাবি করেছিলেন। পরে তিনি অপ্রমাণিত চিকিৎসা পদ্ধতিগুলো কার্যকারিতা নিয়ে বিতর্কিত দাবি তুলেছিলেন, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইনিন, এবং পরামর্শ দিয়েছিলেন যে মানুষের জীবাণুনাশক ইনজেক্ট করা উচিত। এবং যখন আমেরিকাতে কোভিড সিচুয়েশন অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তখনও তিনি বলেন যে এটি চলে যাবে, আমি এখনও বিশ্বাস করি এটি চলে যাবে। অর্থনৈতিক সাফল্য এবং চাকরির বৃদ্ধি সম্পর্কে ট্রাম্প প্রায়শই তার দাবিগুলোকে অতিরঞ্জিত করেছেন। তিনি দাবি করতেন যে তার প্রশাসন ইতিহাসে সবচেয়ে বেশি চাকরির বাজার তৈরি করেছে এবং বলেছিলেন আমরা সবচেয়ে ভালো অর্থনীতি তৈরি করেছি। যদিও তার প্রেসিডেন্সির প্রথম দিকে অর্থনীতি কিছুটা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সেগুলো ছিল মেজরলি 2008 সালের ইকোনমিক ক্রাইসিস থেকে রিকভারির অংশ। এতে তার অবদান খুবই সামান্য। ট্রাম্প এবং অভিবাসীদের প্রতি একটা অজানা যুদ্ধ চলতেই থাকতো। ট্রাম্প প্রায়ই প্রবাসীদের যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উপস্থাপন করতেন এবং তাদের অপরাধে অংশগ্রহণ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিতেন। তিনি বলেছিলেন তারা মাদক আনছে, তারা অপরাধ করছে, তারা ধর্ষক। এই বক্তব্যগুলি ব্যাপকভাবে বর্ণবাদী এবং ভিত্তিহীন হিসেবে সমালোচিত হয়েছিল। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং গবেষণাগুলি তথ্য দেখিয়েছে যে প্রবাসীরা বৈধ এবং অবৈধ উভয়ই অপরাধ করে, নেটিভ বর্ণ নাগরিকদের তুলনায় অনেক কম। ট্রাম্পের এই মিথ্যা দাবিগুলি প্রবাসীদের প্রতি ভীতি এবং তাদের প্রতি শত্রুতা বাড়িয়েছিল। ট্রাম্পের প্রশাসন কনস্পিরেসি থিওরি প্রচারের জন্য পরিচিত ছিল। এর মধ্যে একটি অন্যতম ছিল তার অব্যাহত সমর্থন বার্তার আন্দোলনের প্রতি, যা মিথ্যা দাবি করেছিল যে প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে জন্মই গ্রহণ করেননি। যদিও তিনি ওবামার জন্মস্থান মেনে নিয়েছিলেন, তবুও ট্রাম্প এই ধারণাটার প্রচার চালিয়েছিলেন যে ওবামার জন্ম সনদ সন্দেহজনক। এছাড়াও তিনি প্রায়ই মিথ্যা দাবি করতেন যে একটি ডিপ স্টেট সরকারি কর্মকর্তাদের একটি গোষ্ঠী তার বিরুদ্ধে কাজ করছে। এই ধরনের ভুয়া তথ্যগুলি পুনরাবৃত্তি করার তার ইচ্ছা প্রেসিডেন্সির সময় ব্যাপক ভুয়া তথ্য ছড়ানোর কারণ হয়ে দাঁড়িয়েছিল। এছাড়াও ট্রাম্প রিনিউয়েবল এনার্জি সম্পর্কে বিভ্রান্তিকর দাবি করেছিলেন। তিনি প্রায়ই বাতাসের শক্তিকে অবিশ্বাস্য এবং অকার্যকর হিসেবে উপস্থাপন করেছেন। তার একটি বিতর্কিত মন্তব্য ছিল, If you have a windmill anywhere near your house, congratulations, your house just went down 75% in value. এই দাবি বিশেষজ্ঞদের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল, যারা দেখিয়েছিলেন যে উইন্ড টারবাইনগুলি সম্পত্তির দামে উল্লেখযোগ্য তেমন কোনো প্রভাবই ফেলে না এবং বাতাসের যে শক্তি সেটা হলো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান এবং সবচেয়ে টেকসই শক্তির উৎসগুলোর একটি। ট্রাম্পের কথা প্রায় অতিরঞ্জিত, বিকৃত এবং সম্পূর্ণ মিথ্যাচার দ্বারা চিহ্নিত ছিল। যদিও তার সমর্থকরা মাঝে মাঝে তার সাহসিকতা এবং বহিরাগত দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছেন, সমালোচকরা তার বারংবার এই মিথ্যার বিষয়টিকে জনবিশ্বাস এবং রাজনৈতিক আলোচনার জন্য ক্ষতিকর হিসেবে দেখেছেন। তার মিথ্যা বিবৃতি চালিয়ে যাওয়ার যে ক্ষমতা, যদিও সেগুলো পরবর্তীতে ডিবাঙ্ক করা হতো, তারপরও তিনি ফ্যাক্ট চেকিংকে বুড়ো আঙ্গুল দেখে এই কথা বারবার প্রকাশ করতেই থাকতেন। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো থেকে এই সিদ্ধান্তে আসাই যায় যে তার প্রশাসনিক সিদ্ধান্তগুলি খুবই হঠকারী এবং তাৎক্ষণিক ঘটনার উপর ভিত্তি করে হয়। তাই এত আগে থেকে বাংলাদেশে এর কী প্রভাব পড়বে তা বলা মুশকিল। এখন খালি সময়ই জানবে এর উত্তর। আপনি যদি এই বিশ্লেষণটি উপভোগ করে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন ট্রাম্পের প্রেসিডেন্সি বাংলাদেশে কী প্রভাব ফেলবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।